আমি বাড়ির বারান্দায় বসে দিদির জন্য অপেক্ষা করছি। আজ রাতে সে বাড়ি ফেরেনি, আর আমি দুশ্চিন্তায় অস্থির। সবিতা তো আগে কখনো এমন করেনি। আমার বন্ধুরা আমাকে বলে দিচ্ছে যে সে রাতে কিসব করে, আর সে কথাগুলো আমার মাথায় গেঁথে যাচ্ছে। আমার দিদি সবিতা খুবই সুন্দরী এবং মেধাবী। সে আমার চেয়ে বেশি পড়াশোনা করেছে, আর যে কোনো কাজ সুন্দরভাবে করতে পারে। এই কারণেই তার চারপাশে সবার প্রশংসা। ওর এত পরিশ্রম করার ক্ষমতা দেখে আমি মুগ্ধ। তবে সে কেন প্রতিদিন রাতে বের হয় সেটা বুঝতে পারছি না। দিদি যখন ভোরে বাড়িতে ঢুকল তখন তাকে খুব ক্লান্ত মনে হল। আমি জিজ্ঞেস করলাম, সারারাত তুমি কোথায় ছিলে দিদি? আমি খুব টেনশনে ছিলাম ঘু। সে হেসে বলল, তুই এত টেনশন করছিস দেখে ভালো লাগছে। কিন্তু তুই হঠাৎ এত চিন্তা করছিস কেন? আমি কথা বলতে বলতে থেমে গেলাম। আমি ওর নাইটির উপর কিছু সাদা দাগ দেখলাম, যা বেশ অস্বস্তিকর মনে হল। আমি কথাটা আর এগোতে পারলাম না। দিদি তখন বলল, আজকে তুই আমার জন্য চিন্তা করছিস, ভালো লাগছে। কিন্তু কথা থামিয়ে দিলি কেন? বল, কি বলতে চাস? আমি ডাক্তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু সাহস করে কিছু বলতে পারলাম না। দিদি বলল, ছোট্ট, তোর জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। তারপর সে নিজে থেকেই তার ঘরে চলে গেল। আমাদের পরিবারে আমরা তিনজন। বাবা মা অনেক আগেই চলে গেছেন। আমি এখনও পড়াশোনা করি, আর আমাদের ছোট বোন তৃষাও স্কুলে যায়। দিদিই আমাদের দেখাশোনা করে, সংসারের সমস্ত দায়িত্ব তার উপর। সবিতা দিদি আমাদের মা বাবার মতোই, আমাদের সবকিছুই। সে প্রতিদিন রাতে বের হয়, আর আমরা জানি সে রাতের শিফটে কাজ করে। কিন্তু বন্ধুরা যখন এমন কথা বলে তখন আমার মনে সন্দেহ জাগে। আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাজু একদিন আমাকে বলল, তোর দিদি প্রতিরাতে কোথায় যায় জানিস? আমি বললাম, তুই হঠাৎ এটা কেন জিজ্ঞেস করছিস? রাজু বলল, আমি দেখেছি সে খুব সাজগোজ করে বাইরে যায়, তাই জানতে ইচ্ছা করছে গি। আমি বললাম, ওর ডিউটি রাতের শিফটে, তাই এই সময় বের হতে হয়। রাজু হেসে বলল, কি ধরনের কাজ যেখানে এত সাজগোজ করে যেতে হয়? তুই কিভাবে তোর দিদিকে এত রাতে কাজ করতে দিস? আমি তখন রাজুকে বোঝানোর চেষ্টা করলাম, ও যেখানে কাজ করে সেখানে এমনই নিয়ম। কিন্তু তার কথা শুনে আমার সন্দেহ আরও বাড়ল। আমার মনে হলো কিছু একটা গোপন আছে। রাতে দিদির পিছু নিলে সব পরিষ্কার হয়ে যাবে। তাই আমি সেই রাতেই সিদ্ধান্ত নিলাম যে দিদির পিছু নেব। যখন সে সেজেগুজে বের হবে আমি তার পিছনে পিছনে যাব। সেদিন রাতে দিদি 12টার সময় সেজে ঘর থেকে বের হল। আমি আস্তে করে তার পিছু নিলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখি সে শহরের এক অন্য রাস্তায় ঢুকছে। সেই রাস্তাটি বেশ অন্ধকার, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আমার মনে সন্দেহ আরও ঘনীভূত হতে লাগল। দিদি একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকল। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামল। আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম গাড়ি থেকে একজন পুরুষ নামল এবং দিদির সঙ্গে কথা বলল। তারপর দিদি গাড়িতে উঠে পড়ল। আমি এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। দিদি কোথায় যাচ্ছে? গাড়িটা কোথায় যাবে? আমি দ্রুত দৌড়ে কাছাকাছি একটা গলিতে লুকিয়ে পড়লাম। গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করল, আর আমি দূর থেকে তাকিয়ে রইলাম। আমার মনে অনেক প্রশ্ন ঘুরতে লাগল। দিদি কি সত্যিই কিছু লুকিয়ে যাচ্ছে? বন্ধুরা যা বলেছিল সেটা কি সত্যি? এভাবে অপেক্ষা করতে করতে গাড়িটা আবার ফিরে এল। আমি তখন একটু সাহস করে দিদির কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। দেখলাম সে গাড়ি থেকে নেমে আসছে, তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। আমার দিকে তাকিয়ে সে বলল, এত রাতে তুই এখানে কেন? আমি হতভম্ব হয়ে গেলাম। আমি জানি না কি বলবো। আমার দিদির মুখে এই অদ্ভুত হাসিটা কেন? সে আসলে কি করছে? এভাবে রহস্য আরও গভীর হয়ে উঠতে লাগল। আমি বুঝতে পারছিলাম না আমার দিদির গোপন জীবন কতটা অন্ধকার, আর এই রহস্যের শেষ কোথায়। পরের রাতে দিদি আবার সেই সময় বের হল, আর আমি তাকে অনুসরণ করলাম। সে আগের মতো সেজে বের হল, আবার একই রাস্তায় হাঁটতে শুরু করল। আমি দূরে দূরে থাকলেও সে যেন বুঝতে পারছে আমি তার পিছু নিয়েছি। কিছুক্ষণ পর সে আবার সেই পুরনো বাড়ির সামনে দাঁড়াল। এবার আমি সাবধানে একটু কাছে গেলাম, যেন তার কথাগুলো শুনতে পারি।
একটু পরে আগের মতোই একটা গাড়ি এসে থামল। এবার দিদির সাথে থাকা লোকটিকে আমি স্পষ্ট দেখতে পেলাম। তিনি ৫০-এর বেশি বয়সের, পরনে কালো কোট। তাদের কথোপকথন শুনতে পেলাম না, কিন্তু দিদির মুখে চাপা হাসি দেখে মনে হল তাদের মধ্যে কিছু পরিচিত সম্পর্ক আছে। লোকটি এবার দিদির হাতে একটা বড় খাম তুলে দিল। তারপর দিদি গাড়িতে উঠল। আমি এই দৃশ্য দেখে আরও চিন্তায় পড়ে গেলাম, খামের ভেতর কি টাকা আছে? দিদি কি এমন কোনো কাজে জড়িয়ে পড়েছে যা আমার জানা উচিত নয়? গাড়িটি এবার শহরের প্রান্তে চলে গেল। আমি একটু দূর থেকে গাড়ির পিছু নিতে থাকলাম। গাড়িটি একটা অন্ধকার জায়গায় থামল, যেখান থেকে একটা পুরানো, ছোট্ট রেস্টুরেন্ট দেখা যাচ্ছিল। সবিতা সেখানে নেমে গেল এবং ভিতরে প্রবেশ করল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, ভেতরে কি হচ্ছে জানার জন্য অপেক্ষা করতে থাকলাম। ভেতরে দিদি একজন মহিলার সাথে দেখা করল। মহিলাটি প্রায় ৪০-এর মতো বয়সী, তার পরনে ছিল কালো শাড়ি। দিদি তার সাথে বেশ খোলামেলা কথাবার্তা বলছিল, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। তবে একসময় দেখলাম মহিলাটি দিদির হাতে কিছু টাকা তুলে দিল। দিদি তা নিয়ে ব্যাগে রাখল। এবার আমার সন্দেহ আরও গা হল। দিদি কি করছে? সে কি কোনো অবৈধ কাজে জড়িয়ে গেছে? আমি অপেক্ষা করলাম দিদি বের হবে। দিদি রেস্টুরেন্ট থেকে বের হতেই আমি সোজা সামনে গিয়ে দাঁড়ালাম। দিদি অবাক হয়ে আমার দিকে তাকাল। তুই এখানে কি করছিস? সে প্রশ্ন করল। আমি সোজা প্রশ্ন করলাম, তুমি এখানে কি করছিলে দিদি? কার সাথে দেখা করছিলে? দিদি প্রথমে একটু দ্বিধা করল, তারপর বলল, এটা তোর জানার দরকার নেই। তুই বাড়ি ফিরে যা। গিয়ে আমি বললাম, না, আমি ততক্ষণ ফিরে যাব না যতক্ষণ না তুমি সত্যি কথা বলছ। তুমি কি করো রাতে? দিদি এবার একটু নরম হল। সে আমার হাত ধরে বলল, সব কিছু তোর জানার সময় এখনো হয়নি। আমি তোকে সব বলবো, কিন্তু তার আগে তোকে একটু ধৈর্য ধরতে হবে। আমি কিছুটা হতাশ হয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে দিদি আমাকে বলল, আমি যা করছি সেটা আমাদের ভবিষ্যতের জন্য। তুই এখনো ছোট, তাই তোর জানা দরকার নেই। আমি বললাম, কিন্তু আমি আর ছোট নই দিদি। আমি জানতে চাই, কেন তুমি এমন করছ? দিদি আমার মাথায় হাত রেখে বলল, একদিন সব জানবি। এখন তুই ভরসা রাখ, আমি তোদের ভালো চাই বলেই সব করছি। আমি আর কিছু বললাম না। কিন্তু আমার মনে শঙ্কা থেকেই গেল, দিদি আসলে কি করছে? তারপর কয়েকদিন পর আমি হঠাৎই দিদির ঘরে ঢুকে তার টেবিলের উপর একটা খাম দেখতে পেলাম। খামের উপর একটা ঠিকানা লেখা ছিল। আমি ঠিক করলাম দিদির না জানিয়ে সেই ঠিকানায় যাব এবং সত্যটা বের করব। সেই রাতে আমি ঠিকানাটি নিয়ে বেরিয়ে পড়লাম। ঠিকানাটি শহরের এক কোণে, যেখানে বেশিরভাগ পুরানো বাড়ি আর ফাঁকা রাস্তা। আমি সেই বাড়ির সামনে পৌঁছালাম, দেখলাম দরজার সামনে কেউ নেই। দরজাটা খুলতে গিয়েই হঠাৎ একটা হাত আমার কাঁধে পড়ল। আমার দিকে তাকিয়ে ছিল সেই পুরনো মহিলাটি, যাকে রেস্টুরেন্টে দেখেছিলাম। সে বলল, তুই এখানে কি করছিস? আমি বললাম, আমি আমার দিদিকে খুঁজতে এসেছি। মহিলাটি বলল, তোর দিদি এখানে আসবে না। ওর কাজ শেষ। এখন তুই চলে যা। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়ালাম, তারপর বললাম, আমার দিদি কোথায়? তোমরা তার সাথে কি করছ? মহিলাটি আমার দিকে তাকিয়ে বলল, তোর দিদি নিজেই এখানে এসেছে, কেউ তাকে জোর করেনি। সে যা করছে তার জন্য আমি দায়ী নই। এবার আমি ভয় পেয়ে গেলাম। মহিলাটি আমাকে একদম সামনে এসে বলল, তোর ভালো চাইলে এখান থেকে চলে যা। তোর দিদির পথ আলাদা, আর তোকে সেখানে হাঁটতে হবে না। আমি হতাশ হয়ে ফিরে এলাম। কিন্তু আমার মনকে শান্ত করতে পারলাম না। দিদি সত্যিই কি এমন কোনো বিপদে পড়েছে যেখান থেকে সে আর বের হতে পারবে না? আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম যে দিদি সবিতা যা করছে তার আসল সত্য জানতে আমাকে যে কোনো মূল্যে আরও গভীরে যেতে হবে। তার গোপন রাতের জীবন আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, কিন্তু এভাবে একা কিছু করা ঠিক হবে না। আমার মনে হল যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্য উদ্ঘাটন করতে হবে। সেই রাতে আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে ঠিক করলাম, এবার সব কিছু পরিষ্কারভাবে দেখতে হবে। দিদি যখন বাইরে বের হল, আমি আবার তার পিছু নিলাম। আগের মতোই সে ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে থাকল। তবে এবার সে সেই পুরনো বাড়ির সামনে না গিয়ে একটা অন্ধকার গলির দিকে মোড় নিল। আমি তার পিছু পিছু গেলাম, কিন্তু গলি যত গভীর হচ্ছিল ততই অন্ধকার যেন আমাকে গ্রাস করে নিচ্ছিল। চারপাশে কোনো আলো নেই, রাস্তার ধারে পুরানো বাড়িগুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দে। আমি খুব সাবধানে তাকে অনুসরণ করতে থাকলাম। হঠাৎ সে একটা দরজার সামনে দাঁড়াল। দরজাটা পুরানো কাঠের তৈরি, কিছুটা ভাঙাচোরা। দিদি দরজা ঠেলে ভেতরে ঢুকল। আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম।
দেখতে পেলাম একটা লম্বা হলোয়ের মতো জায়গা, যা সরাসরি আরেকটা বড় ঘরের দিকে চলে গেছে। দিদি সেই ঘরে ঢুকল, আর আমি তার পেছনে সাবধানে এগিয়ে গেলাম। ঘরটার ভিতরে কিছু পুরানো আসবাবপত্র, কিছু অন্ধকার কোণা, আর দেয়ালে কিছু পুরানো পেইন্টিং ঝুলছিল। একটা ছোট্ট মোমবাতির আলোতে দেখতে পেলাম সেখানে আরও ২-৩ জন মানুষ বসে আছে। তারা সবাই দিদির দিকে তাকিয়েছিল, যেন তার আগমনের অপেক্ষায় ছিল। তাদের মধ্যে একজন, যার চেহারা যেন আমার কাছে একটু পরিচিত মনে হচ্ছিল, বলল, সবিতা, তুই আসলিস? আমাদের সময় কম, কাজ শুরু করতে হবে গু। সবিতা মাথা নাড়ল, আর তার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। আমি যতটা সম্ভব কাছে থাকার চেষ্টা করলাম। কাগজে কিছু নাম আর ঠিকানা লেখা ছিল, এবং সবিতার চোখে এক ধরনের উত্তেজনা দেখা গেল। সে বলল, সব ঠিক আছে তো? এই কাজটা করলেই আমাদের আর কোনো চিন্তা থাকবে না গি। আমি পুরো বিষয়টা বুঝতে পারছিলাম না। তারা আসলে কি করছে? আর এই কাগজের নাম ঠিকানাগুলোই বা কেন দরকার? হঠাৎ সেই চেনা লোকটি সবিতার দিকে তাকিয়ে বলল, তুই জানিস, এই কাজটা ঝুঁকির। কিন্তু তুই যে সাহস করে এটা করতে পারছিস, সেটা অনেক বড় ব্যাপার। আমরা তোর উপর আস্থা রাখি। সবিতা মৃদু হেসে বলল, আমি যা করছি সেটা আমাদের ভবিষ্যতের জন্য। আমি জানি এ কাজটা ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। তার গলায় দৃঢ়তা ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে নিজেও কিছুটা দ্বিধায় আছে। আমি বুঝতে পারছিলাম না দিদি আসলে কি কাজ করছে। এই গোপন মিটিংগুলো কেন হচ্ছে, আর এসব কাগজের নাম ঠিকানা কেন গুরুত্বপূর্ণ? আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ আমার পায়ের নিচে একটা কাঠের টুকরো চাপ পড়ে আওয়াজ হলো। আমি চমকে গেলাম, আর দরজার ফাঁক দিয়ে দেখতে পেলাম সবাই আমার দিকে তাকিয়েছে। সবিতা প্রথমে একটু অবাক হলেও তারপর ঠান্ডা গলায় বলল, কে সেখানে? আমি আর লুকিয়ে থাকতে পারলাম না। আমি বেরিয়ে এসে বললাম, দিদি, আমি এখানে এসেছি। তোমার সত্যটা জানতে চাই। সবিতা একটু হতভম্ব হয়ে গেল। তারপর সে দ্রুত আমার কাছে এসে বলল, তুই এখানে কি করছিস? তুই জানিস না এটা কতটা বিপজ্জনক? আমি বললাম, তুমি আমাকে এতদিন যা বলেছ আমি বিশ্বাস করেছি। কিন্তু এবার সত্য জানতে হবে। তুমি কি করো রাতে? কেন এমন রহস্যময়ভাবে বের হও? সবিতা একবার চারপাশে তাকাল, যেন নিশ্চিত হতে চাইছিল কেউ শুনছে কিনা। তারপর সে আমাকে আলাদা করে একটা কোণায় নিয়ে গিয়ে বলল, তুই সত্যি জানতে চাস? ঠিক আছে, আমি তোকে বলবো। কিন্তু তুই প্রতিজ্ঞা কর, যা শুনবি তা কাউকে বলবি না গে। আমি মাথা নাড়লাম। সবিতা গভীর শ্বাস নিয়ে বলল, আমি আসলে একটা গোপন সংস্থার জন্য কাজ করছি। আমাদের কাজ হল সমাজের অন্ধকার দিকগুলোকে প্রকাশ করা, তাদের অপরাধকে সামনে নিয়ে আসা গু। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। তুমি কি কোনো সাংবাদিক বা গোয়েন্দা? সবিতা বলল, না, আমি একজন স্বেচ্ছাসেবক। আমরা গোপনে কাজ করি, কারণ যারা অপরাধ করে তারা খুব শক্তিশালী। তাদের কাছে অনেক টাকা আর ক্ষমতা আছে। তাই প্রকাশ্যে কিছু করা সম্ভব নয় গে। আমি বললাম, তাহলে তুমি এত ঝুঁকি নিচ্ছ কেন? তুমি জানো না এ কাজগুলো কতটা বিপজ্জনক? সবিতা মৃদু হেসে বলল, আমি জানি, কিন্তু আমাদের পরিবারের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমি এ ঝুঁকি নিতে প্রস্তুত। তুই আর ছোট নেই, সবুজ। তাই তোকেও আমি বলছি, আমাদের পাশে দাঁড়াই। আমার মনে তখন এক ধরনের মিশ্র অনুভূতি চলছিল। দিদির সাহস দেখে আমি গর্বিত হলেও তার জন্য ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম। সে যদি সত্যিই বিপদে পড়ে, তার এই গোপন জীবন কি আমাদের পরিবারকে আরও বিপদের দিকে নিয়ে যাবে? সবিতা বলল, তুই চাইলে ফিরে যেতে পারিস। কিন্তু তুই যদি আমার সাথে থাকিস, তবে আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে। আমাদের এই পথটা সহজ নয়, কিন্তু তুই যদি সাহস করে থাকিস, তবে আমি তোর উপর ভরসা রাখব। আমি মাথা নাড়লাম। আমি তোমার সাথে আছি, দিদি। আমরা একসাথে এই পথটা পার করব। সবিতা আমার মাথায় হাত রেখে বলল, ভালো বলেছিস। তবে তুই বুঝে চলিস, এ পথে অনেক বিপদ আসবে। আমাদের মাথা ঠান্ডা রেখে সব কিছু সামলাতে হবে গু। আমি সেই রাতে বাড়ি ফিরলাম, কিন্তু মনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব চলছিল। আমি কি ঠিক কাজ করছি? সবিতার সাথে থেকে কি আমি আরও বিপদে পড়ব? কিন্তু আমি জানি দিদির জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। সবিতা এবং আমি একসাথে সিদ্ধান্ত নিলাম, আমরা এই রাতের কাজগুলোতে আরও গভীরভাবে যাব এবং সত্য বের করতে চেষ্টা করব। আমার মনে হচ্ছিল, একদিকে দিদির সাহস আর অন্যদিকে আমার দ্বিধা, দুটোই আমাকে শক্তি দিচ্ছিল। পরের রাতের দিকে আমরা আবার সেই গলিতে যাওয়ার পরিকল্পনা করলাম।
সবিতা আমাকে বলল, এবার একটু সাবধান থাকতে হবে। আমরা যতটা সম্ভব নিচু স্বরে কথা বলব। আর কেউ আমাদের দেখতে পারলে তাদের সন্দেহজনক মনে হতে পারে কি। আমি মাথা নাড়লাম। যখন আমরা সেই অন্ধকার গলির দিকে এগিয়ে গেলাম, আমি উপলব্ধি করলাম, এর আগে কখনো এমন অন্ধকারের মধ্যে হাঁটিনি। সবিতা দ্রুত গলির শেষ দিকে এগিয়ে গেল। আমরা আসলে কোথায় যাচ্ছি এ সম্পর্কে আমার কিছু ধারণা ছিল না। হঠাৎ আমাদের সামনে একটা বিশাল ভবন দেখা দিল। বাইরে থেকে সেটি দেখতে খুব পুরানো আর ভয়ঙ্কর মনে হচ্ছিল। সবিতা বলল, এখন আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা যদি ভিতরে যাই তাহলে সোজা দাওয়ায় উঠতে হবে। আমাদেরকে খুব দ্রুত তথ্য সংগ্রহ করতে হবে। আমরা সেদিন রাতের অন্ধকারে ছায়ার মতো ঘরের মধ্যে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই দেখা গেল কয়েকজন লোক আলোচনা করছে। তাদের মধ্যে একজনের চেহারা সবিতার পরিচিত ছিল, সেই লোকটি যে তার সঙ্গে আগের রাতে কথা বলেছিল। এবার আমাদের কাজগুলোতে আরও কিছু জনবল দরকার, লোকটি বলল। আমাদের এখানে ছোট ছোট কাজের জন্য যে কেউ আসতে পারে, কিন্তু মূল কাজগুলো করতে হলে আমাদের বিশ্বাসযোগ্য লোক লাগবে। সবিতা, তুমি জানো আমাদের কিছু বড় পরিকল্পনা আছে কি? আমি আর সবিতা এক কোণায় দাঁড়িয়ে সেই কথাগুলো শুনলাম। তারা নিজেদের মধ্যে কী সব পরিকল্পনা করছে সেটা বুঝতে পারলাম না, কিন্তু তাদের কথায় এক ধরনের উদ্বেগ ছিল। হঠাৎ একজন লোক দাঁড়িয়ে বলল, কিসের পরিকল্পনা? তুমি সবিতাকে এইসব কাজের মধ্যে জড়াচ্ছ কেন? তুমি জানো সে একজন ছাত্র, তার ভবিষ্যৎ এভাবে নষ্ট করা ঠিক হবে না আগে। সেই লোকটি কথা বলছিল। সবিতার পরিচিত মনে হচ্ছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। সবিতা হতাশ হয়ে বলল, তুমি কি আমাকে থামাতে চাও? আমি জানি আমি কি করছি। আমি এই কাজগুলো করছি আমাদের ভবিষ্যতের জন্য। আমি ভাবছিলাম সবিতা ঠিক বলছে, কিন্তু আসল কথা হলো আমি তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে চাইছিলাম। ঠিক তখনই আমাকে লক্ষ্য করে সেই লোকটি বলল, তুমি এখানে কি করছ? এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। আমি ধীরে ধীরে বললাম, আমি সবিতার ভাই। আমি তাকে সাহায্য করতে এসেছি। লোকটি চোখে কিছুটা সন্দেহ নিয়ে তাকাল। সাহায্য? তুমি জানো এখানে আমাদের কাজগুলো কতটা বিপজ্জনক। তুমি যদি এ ব্যাপারে কিছু না জানো তাহলে এখান থেকে চলে যাও। সবিতা দ্রুত বলল, না, আমি তাকে এখানে থাকতে চাই। সে জানে আমি কি করছি। আমি চাই সে আমার পাশে থাকুক। লোকটি কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, ঠিক আছে, কিন্তু যদি কিছু হয় তাহলে তোমরা দুজনকেই এর ফল ভোগ করতে হবে। এরপর তারা আমাদের সেই বিপজ্জনক কাজগুলোর বিষয়ে ব্যাখ্যা করতে শুরু করল। আমাদের সামনে রাখা হলো বিভিন্ন কাগজপত্র, অপরাধের নথি আর অপরাধীদের ছবিরগুলি। আমি দেখলাম সবিতা তাদের কাজের বিষয়ে খুব ভালোভাবে অবগত। সে সত্যিই বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল। বিভিন্ন আলোচনার মধ্যে হঠাৎ করে ঘরের দরজা খুলে গেল এবং সেখানে পুলিশের দল ঢুকল। তারা সবাইকে হতবাক করে দিল। সবাই দাঁড়াও, পুলিশের একটি শক্তিশালী কণ্ঠস্বর আমাদের উদ্দেশ্যে শাউরেদ। এখান থেকে কেউ নড়বে না। সবিতা চমকে গেল। আমি তাকে বললাম, আমরা এখন কি করব? তিনি বললেন, আমাদের কিছু করতে হবে। তারা যদি আমাদের ধরে তাহলে আমাদের সত্যিটা জানবে। আমি ভাবলাম, কিন্তু কিভাবে? তখন পুলিশ আমাদের দিকে এগিয়ে এসে বলল, তোমরা দুজন কি এখানে কাজ করছ? আমাদের কাছে তোমাদের সম্পর্কে তথ্য আছে। সবিতা আতঙ্কিত হয়ে আমার হাত ধরল। আমরা কিছু করিনি, সে বলল। আমরা এখানে শুধু কিছু তথ্য সংগ্রহ করতে এসেছি। একজন পুলিশ কর্মকর্তা বললেন, তুমি কি সত্যি ভাবছ এখানে কিছু তথ্য সংগ্রহ করতে আসা নিরাপদ? তোমরা বিপদে পড়েছ। এখন আমাদের সঙ্গে চলো। তারা আমাদের ধরে নিয়ে যেতে লাগল, কিন্তু সেই সময় হঠাৎ করেই সবিতা শক্তি নিয়ে বলল, না, আমি আপনাদের বলতে চাই আমি এই কাজ করছি সঠিক কারণের জন্য। আমরা আমাদের সমাজকে রক্ষা করতে চাই। পুলিশ কর্মকর্তা কিছুক্ষণ নীরব থেকে আমাদের দিকে তাকাল। তার চোখে কিছুটা সন্দেহ ছিল। পরে সে বলল, যদি তোমরা সত্যিই সমাজকে রক্ষা করতে চাও তাহলে আমাদের সহায়তা করতে হবে। তবে আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। সবিতা বলল, ঠিক আছে, আমরা সাহায্য করব। এই ঘটনার পর আমাদের পুলিশ বিভাগে নিয়ে যাওয়া হলো। সেখানে আমাদেরকে সব কিছু বলতে হলো। আমরা সব কিছু বললাম, কিভাবে সব কিছু ঘটছিল, কেন সবিতা রাতে বের হচ্ছিল। পুলিশ আমাদের কথা শুনে সিদ্ধান্ত নিল। তারা সবিতাকে এবং আমাকে সহযোগিতা করার জন্য একটি বিশেষ দল গঠন করল।
আমরা তাদের সহযোগিতায় সেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলাম যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। বহুদিন পর আমাদের সমাজে শান্তি ফিরে এল। সবিতা আর আমি আমাদের জীবনে নতুন পথ খুঁজে পেলাম। আমাদের পরিবারে নতুন সূর্যের আলো প্রবাহিত হল, আর আমি সবসময় আমার দিদির সাহসিকতার জন্য গর্বিত বোধ করতাম। সবিতা এখন একজন সাহসী নারী হিসেবে পরিচিত। আর আমি তার ছোট ভাই হিসেবে প্রতিদিন তার পাশে থেকে তার সাথে নতুন করে লড়াই করতাম। আমরা একসঙ্গে সামাজিক পরিবর্তনের জন্য কাজ করলাম, আর আমাদের বন্ধুরাও আমাদের এই যাত্রায় সহায়তা করল। আমাদের জীবন এখন অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সব সময় মনে পড়ে অন্ধকারের মধ্যে যে সাহসী পদক্ষেপ নিয়েছিলাম তা সবসময় আমাদের পথকে আলোকিত করবে। এবং এভাবেই গল্পের শেষ হল। আপনার মন্তব্য জানালে খুব ভালো লাগবে।